জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদের শিরোনাম। অপারেশন হোম মেকিং, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে তারেক রহমানের দিল্লি সফর। এরপরে বিএনপির বিপুল জয়ে আছে আওয়ামী লীগের একাংশ, হিন্দুদের সিংহভাগের সমর্থন, জামাতের সাফল্যের কারণ কি জানাবো এ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবারে বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা, জানাবো টিআইবির প্রতিবেদন। এবং ভোট কারচুপির অভিযোগে রিটের সিদ্ধান্ত, অটুট থাকছে 11 দলীয় ঐক্য। এতক্ষণে সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর সব জল্পনা কাটিয়ে 17 ফেব্রুয়ারি শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান। তবে শপথের ঠিক আগের মুহূর্তে কূটনৈতিক পাড়ায় সবচেয়ে বড় খবর হল তারেক রহমানের দিল্লি সফর এখন সময়ের ব্যাপার মাত্র। গোয়েন্দা ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে তারেক রহমানের এই সফরের প্রধান উদ্দেশ্য হাসিনাকে নির্বাসন দেওয়া নয়, বরং তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। 15 ফেব্রুয়ারি তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার ফোনালাপেই এই প্রত্যর্পণ প্রক্রিয়ার প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে বলে জানা গেছে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন পরিকল্পনার সমন্বয় করছেন তার পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ গতকালই সাফ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া মেনেই হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে নতুন সরকার। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই প্রক্রিয়ার মধ্যস্থতা করেছেন। দিল্লি সাউথ ব্লক সূত্রের খবর, ভারত সরকার এখন হাসিনাকে রাজনৈতিক বোঝা হিসেবে দেখছে এবং ড ইউনূসের আমলে ট্রাইব্যুনালে হওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের ক্ষোভের মুখে পড়তে চাইছে না। তারেক রহমানের প্রস্তাব হল, হয়তো হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে, অন্যথায় তাকে সরাসরি ইন্টারপোলের হাতে তুলে দেওয়ার পরিবেশ তৈরি করা হবে। তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান এর একটি অংশ হল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে আইনের আওতায় এনে রাজনীতিতে তাদের নৈতিক পরাজয় নিশ্চিত করা। সোর্স বলছে, তারেক রহমান দিল্লি সফরে মোদী সরকারকে আশ্বস্ত করবেন যে হাসিনাকে ফিরিয়ে দিলেও বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ ও নিরাপত্তা বিঘ্নিত হবে না। বিপরীতে সজীব ওয়াজেদ জয় এবং মহিবুল হাসান চৌধুরী নওফেলরা যে কাউন্টার কু এর পরিকল্পনা করছেন তা নস্যাৎ করতেই হাসিনাকে দ্রুত দেশের মাটিতে এনে কারাগারে পাঠানোর এই কৌশল নেওয়া হয়েছে। 17 ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি এই সমঝোতারই একটি বড় প্রতিফলন। তারেক রহমান যদি দিল্লির রেড কার্পেট সংবর্ধনার অপেক্ষায়, শেখ হাসিনা তখন দিল্লির লোধি গার্ডেন বা কোন সেফ হাউসে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। তারেক রহমান এই দিল্লি মিশন যদি সফল হয়, তবে খুব শীঘ্রই হয়তো দেখা যাবে যে বিমানে তারেক রহমান লন্ডন থেকে ফিরছিলেন সেই একই ধরনের নিরাপত্তা বলয়ে শেখ হাসিনাকে দিল্লির পালুম বিমানবন্দর থেকে ঢাকার কুর্মিটোলায় আনা হচ্ছে। প্রতিশোধ নাকি বিচার, তারেক রহমানের এই মাস্টার প্ল্যান এখন চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায়। বিএনপির বিপুল জয়ে আছে আওয়ামী লীগের একাংশ, হিন্দুদের সিংহভাগের সমর্থন, জামায়াতের সাফল্যের কারণ কি? সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রায় 50% ভোট পেয়েছে। অতীতে কোনো ভোটে দলটি এত বিপুল ভোট পায়নি। দলটি সবচেয়ে বেশি ভোট পেয়েছিল 1979 সালের নির্বাচনে। তৎকালীন রাষ্ট্রপতি তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ে অনুষ্ঠিত সেই ভোটে ধানের শীষে ভোট পড়েছিল 41.16%। সেদিক থেকে জিয়াপুত্র তারেকের নেতৃত্বে বিএনপি সেই রেকর্ড ভেঙে বিপুল জয় পেয়েছে। বিএনপি জোটের প্রাপ্ত 212 আসনের মধ্যে তারেক রহমানের পার্টি একাই পেয়েছে 209 আসন। 2/3 আসনে দলকে বিজয়ী করার কৃতিত্ব বাংলাদেশের জন্মের পর থেকে সরকার প্রধান হওয়া প্রথম সারির 5 নেতা শেখ মুজিবুর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং শেখ হাসিনা রয়েছে। সেই তালিকায় যুক্ত হলেন তারেক রহমান। তাদের সঙ্গে তারেকের বিজয়ের ফারাক হল, বাকিরা হয় ক্ষমতায় থাকাকালীন রেকর্ড আসন ও ভোট পেয়েছেন, অথবা অতীতে সরকার পরিচালনা অভিজ্ঞতা ছিল, সেই তুলনায় তারেক রহমানের সাফল্য বেশি। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের 11 দলের জোট এবার ভোট পেয়েছে 31.7%। ওই দলটি 1991 সালের ভোটে 18টি আসন ও 12.13% ভোট পেয়েছিল। এবারে জামায়াত
জামায়াতের প্রাপ্ত আসন ৬৮টি। জামাত জোট সব মিলিয়ে পেয়েছে ৭৭টি আসন। এর আগে ১৯৯১ সালে দলটি জয়ী হয়েছিল ১৮ আসনে। সেটাই ছিল এতদিন পর্যন্ত সর্বোচ্চ প্রাপ্ত আসন। এবার পরিস্থিতি ছিল ভিন্ন। আওয়ামী লীগ ময়দানে না থাকায় মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে একদা মিত্র বিএনপি ও জামাতের মধ্যে। মিত্ররাই একে অপরের দুর্বলতা সম্পর্কে বেশি জানে। ভোটে প্রার্থী বাছাই এবং প্রচারে তার টের পাওয়া গিয়েছে। এখন প্রশ্ন হলো, এবার জামাতের ভোট বিএনপির বাক্সে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তারপরও বিএনপি তাদের অতীতের সব রেকর্ড ছাপিয়ে কিভাবে ৫০% ভোট পেল তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনটিকে ভোটের উপর ভার নির্বাচন বলে ধরা হয়। সেই ভোটে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। সেবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি পেয়েছিল ৩২.৫% ভোট। সেই পরিচ্ছন্ন ভোটকে মানদণ্ড ধরলে বিএনপি এবার ১৭ থেকে ১৮% ভোট বেশি পেয়েছে। বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একদিকে আনুষ্ঠানিকভাবে নেতিবাচক অবস্থান নিলেও অন্যদিকে দলটি নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ অনানুষ্ঠানিকভাবে ভোটাধিকার প্রয়োগসহ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ফলে দলটির উভয় ভূমিকার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছে সংস্থাটি। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং দলটির কার্যক্রম ও ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। তবে একই সময়ে আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও ষড়যন্ত্রমূলক বলে ঘোষণা করে নিজেদের অবস্থানে অনড় থেকেছে। টিআইবি আরও জানায়, নির্বাচনকে প্রাতিষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করে প্রতিহত করার ঘোষণা দিলেও মাঠ পর্যায়ে দলটির কর্মী সমর্থকদের একটি অংশ ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। যদিও দলের একটি অংশ ভোট বর্জন করেছে, যা সাধারণ ভোটারদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভোট কারচুপির অভিযোগে রিটের সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। একই সঙ্গে নির্বাচনের সময় গঠিত এই জোট আগামীতে সংসদের ভেতরে ও বাইরে অটুট রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ডক্টর এএইচএম হামিদুর রহমান আজাদ। উপস্থিত ছিলেন শরিক দলগুলোর প্রতিনিধিরা। ভোটের লিয়াজো কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জোবায়ের জানান, নির্বাচনের পরদিন গভীর রাতে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে। ফলে আরপি অনুযায়ী অনেক আসনে ভোট পুনর্গণনার সুযোগ থেকে প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। এ অবস্থায় ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মতো অনিয়ম চিহ্নিত করে প্রতিকার পেতে হাইকোর্টে রিট করার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে ৩০টিরও বেশি আসনে কারচুপির অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচনী ঐক্য কেবল জোটের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং সংসদ ও সংসদের বাইরেও এই ১১ দল একসঙ্গে কাজ করবে। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনীয় কর্মসূচি জোটগতভাবে পালন করা হবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফল নিয়েও আলোচনা হয়। জোটের পক্ষ থেকে বলা হয়, হ্যাঁ ভোট বিজয়ী হওয়ায় সংসদের উচ্চকক্ষে ১০০টি আসন রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে বণ্টন হবে। জনগণ হ্যাঁকে জয়যুক্ত করায় এখানে কোনো দলের নোট অব ডিসেন্ট দেওয়ার সুযোগ নেই। সংসদ কার্যকর হওয়ার ১৮০ দিনের মধ্যে পর্যায়ক্রমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়।